ভাবতে পারো কোনো মানুষকে জীবিত অবস্থায় কবর দিয়েছে। যে কোনো ট্যুরিস্ট স্পটে যারা রয়েছে, যারা সেগুলোতে টেক কেয়ার করছে, প্রত্যেকটা মানুষকে বিহেভিয়ার, ওয়েল ম্যানার এগুলো শিখিয়ে তারপরে এখানে পাঠানো উচিত। আর সিস্টেমটা, আশা করি বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা দিচ্ছে, মানে উনি এখান দিয়েই ঘোরাঘুরি করছিল, অথচ আমাদের। হ্যালো এভরিওয়ান, প্রথম অধ্যায়ে আমরা দেখেছি আপনি কিভাবে ট্রেনে করে মুর্শিদাবাদে আসতে পারেন, মুর্শিদাবাদের নামকরণের রহস্য, মুর্শিদ কুলি খান কে ছিলেন এবং তার প্রতিষ্ঠিত কাটরা মসজিদ সম্বন্ধে। এছাড়াও আমরা পরিচিত হয়েছি আমাদের টিমের সবার সঙ্গে। এবার চলুন ঘোড়ার গাড়ির সঙ্গে টকবক করতে করতে বাকি গল্পটা জানি। তো এখান থেকে শুরু হচ্ছে কাঠগোলা বাগান, যেটা 260 বিঘা জমি নিয়ে। সেই 260 বিঘা জমির চারিদিক দিয়ে আমরা এখন ঘুরছি, ঘুরে বাড়ির অ্যাকচুয়াল সামনে কেটে যাচ্ছি। আর বেশ মজা লাগছে, বাট শুধুমাত্র পেইনফুল এটা যে ও একা এতগুলো মানুষকে ক্যারি করছে। আমরা এখন আছি মুর্শিদাবাদের কাঠগোলা গ্রামে, যেখানে 1874 সালে একজন বিখ্যাত জৈন ব্যবসায়ী লক্ষ্মীপদ সিংহ দুগর এই কাঠগোলা বাগান বাড়িটি নির্মাণ করেছিলেন। আর এই লক্ষ্মীপদ সিংহ দুগর ছিলেন জগৎ শেঠের বংশধর, তাই কেউ কেউ এই বাগান বাড়িটিকে জগৎ শেঠের বাড়িও বলে থাকেন। আর আমরা এই জগৎ শেঠ ব্যক্তিত্বের সম্পর্কে একটু পরে গল্প করব। তার আগে চলুন লক্ষ্মীপদ সিংহ দুগর এবং তার নির্মিত এই বাগান বাড়ি সম্পর্কে গল্পটা সেরে নিই। এর মেইন গেট দিয়ে ঢুকতেই রাস্তার দুই দিকে পড়ে বিশাল আমবাগান। আসুন এই আমবাগানের আম খেতে খেতে আগে ভেতরে ঢুকি, তারপর এই বাগান বাড়িতে ঘুরতে ঘুরতে বাকি ইতিহাসটা নিয়ে গল্প করব। খুব একটা টক না রে, খাওয়া যায়। তো এটাই ফার্স্ট স্পট যেখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হচ্ছে। আর এখানে 30 টাকা করে টিকিটের মূল্য পার হেড। আর তুমি যদি গাইড নাও তাহলে তার জন্য 100 টাকা এক্সট্রা দিতে হবে। বাবা ওখানে বসে আছে একা। আর এরা যেহেতু ক্যাশিয়ার, মেজর ক্যাশিয়ার, আজকের খরচাপাতির দায়িত্ব সব মেজর, ওই যায় সব খরচাপাতি করতে। টিমের মধ্যে ছোট যে সব থেকে, তার হলো টিকিট পকেটে রাখার দায়িত্ব। হ্যাঁ, টিকিট কাউন্টার পার করে প্রাসাদ প্রাঙ্গণে ঢুকতেই আমাদের বাঁদিকে রয়েছে সুড়ঙ্গ পথের গেট, যা এই প্রাসাদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত জগৎ শেঠের অরিজিনাল বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল। আর এই সুড়ঙ্গ পথটি অবৈধ কিছু ব্যবসার কাজে ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীতে জগৎ শেঠের বাড়ি বন্যার কারণে ভাগীরথী নদীর মধ্যে ডুবে যাওয়ায় এই সুড়ঙ্গ পথটি ভাগীরথী নদীর সঙ্গে মিশে যায়। এর মধ্যে যে জল দেখতে পাচ্ছেন সেটা ভাগীরথী নদীর জল, যা ভাগীরথী নদীর জলের স্তরের উচ্চতা অনুযায়ী উপরে নিচে হয়। আর তার উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা, যা নাকি আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রথম চিড়িয়াখানা, যেখানে বর্তমান কিছু রেয়ার প্রজাতির পাখি এবং রং বেরঙের মাছ ছাড়া বাঘ বা ভাল্লুক কিছুই নেই। এই হলো সমস্যা। তুমি যদি ক্যামেরাম্যান বা ভিডিও করতে শুরু করো, তার মানে তোমার সঙ্গে যারা রয়েছে তারা যদি তোমার মতো ভিডিও শ্যুট না করে, তাহলে তারা তোমার আগে চলে যাবে অলওয়েজ, আর তুমি সবার পেছনে করে থাকবে। আমি হ্যাবিচুয়েটেড উইথ দিস, সব কোথায় চলে যাবে। আর এরপরেই রয়েছে কাঠগোলা বাগান বাড়ির আসল প্রাসাদ, যা 1874 সালে নির্মিত হয়েছিল এবং যেখানে লক্ষ্মীপদ সিংহ দুগর ও তার পরিবার বসবাস করতেন। এর সামনে রয়েছে চারকোনা বাঁধানো একটি বড় পুকুর এবং এই প্রাসাদের মধ্যে রয়েছে লক্ষ্মীপদ সিংহ দুগর ও তার পরিবারের ব্যবহার করা কিছু ঐতিহাসিক জিনিসপত্র। রাজস্থান থেকে এসেছিল বিজনেস করার জন্য। বিজনেস করার পরে এখানে এসে নবাবরাও নাকি রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। লক্ষ্মীপদ সিংহ দুগর ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তি, যিনি রাজস্থান থেকে এই মুর্শিদাবাদ এসেছিলেন ব্যবসার উদ্দেশ্যে। পরবর্তীতে তার সমাজসেবা ও ব্যবসায়িক সাফল্যের জন্য ব্রিটিশরা তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন এবং এই লক্ষ্মীপদ সিংহ দুগর রায় বাহাদুর হিসেবেই মুর্শিদাবাদে থেকে তার ব্যবসার বিস্তার শুরু করেন। যখন তুমি কোনো ঐতিহাসিক জায়গায়, কোনো হিস্ট্রিক্যাল প্লেসে ঘুরতে যাও, যখন দেখো সেই জায়গাগুলো বা সেই প্যালেসগুলো বা সেই ইমারতগুলো প্রায় ধ্বংসের দিকে রয়েছে, ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে বা ঠিকঠাক মেনটেন হচ্ছে না, তখন সত্যি খুব কষ্ট লাগে। এটা দেখে খুব ভালো লাগলো যে এই জায়গাটা এখনও প্রপারভাবে মেনটেন হচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা। এই পুকুরের প্রত্যেক কোনায় রয়েছে এরকম করে একটা করে বসার জায়গা, যেটা খুবই সুন্দর। আর এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এখনও প্রপারভাবে মেনটেন হয়, কারণ এত পুরনো প্যালেস, তার কালার এখনও চকচক করছে। আর এইগুলো করা উচিত, কারণ একটা রাজ্য বলো, একটা দেশ বলো, সেই জায়গাটার উন্নতির জন্য পর্যটন কেন্দ্রগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ বাইরের মানুষগুলো আসবে সেখানে, সেখানকার বিজনেসগুলো ভালোভাবে চলবে যখন বাইরের মানুষগুলো সেখানে আসবে, এসে লেনদেন করবে, তো সেই জায়গাটা তখন বেশি উন্নত হয়। আর আমার মনে হয় যে আমাদের স্টেটে বা আমাদের দেশে যতগুলো এমন হিস্টোরিক্যাল প্লেস বা ট্যুরিস্ট স্পট রয়েছে, প্রত্যেকটা জায়গা প্রপারভাবে মেনটেন করে রাখা উচিত। এইগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সম্পত্তি, যেগুলো দেশ বিদেশের মানুষকে অ্যাট্রাক্ট করে এই জায়গাগুলোতে আসতে, এই জায়গাগুলোকে ভিজিট করতে। আমাদের সৌন্দর্য দেখতে যত বাইরের মানুষ আসবে, তত আমরা আরও বেশি উন্নত হব। এটাই নর্মাল একটা প্রসেস। এছাড়াও এই কাঠগোলা বাগান বাড়িতে রয়েছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের একটি মন্দির, যার ভেতরের পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে শঙ্খের চূড় দিয়ে।
এর মধ্যে রয়েছে স্বয়ং পার্শ্বনাথের মূর্তি। আর এই মন্দিরের সামনেই রয়েছে আরও একটি পুকুর, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় আকারের মাছ। তো আমরা যে মন্দিরটায় গেলাম সেটা হচ্ছে জৈন মন্দির। জৈনিজম ছড়িয়েছে হচ্ছে ঋষভদেব। ওকে, ঋষভদেব হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর ছিল। এই যার মন্দির সেটা হচ্ছে পার্শ্বনাথ। ওকে, তো জৈন ধর্ম শুরু হওয়ার পর থেকে জৈনদের যতজন ধর্মগুরু এসছে, তো প্রত্যেকজন ধর্মগুরুকে একটা করে তীর্থাঙ্কর বলা হয়। আর হচ্ছে মানে মহাবীরের সময়ই জৈনিজমের বেশি বিস্তার হয়েছে জৈনিজমের। এছাড়াও এই কাঠগোলা বাগান বাড়িতে রয়েছে বিভিন্ন রকমের গোলাপ গাছে ঘেরা একটি গোলাপ বাগান, ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত কিছু ঐতিহাসিক স্থাপত্য এবং আলাদা আলাদা কিছু দেবতাদের ছোট ছোট মন্দির। তো আমরা যেহেতু অলরেডি অনেক লেট করছি, এর জন্য আমরা খাবার লেট করলাম না, কারণ আমাদের এখনও হাজারদুয়ারি দেখার আছে। তো এর জন্য আমরা আপাতত বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিচ্ছি। তারপর এবার চলুন জগৎ শেঠের গল্পটা করি। আসলে জগৎ শেঠটা কি বলুন তো? জগৎ শেঠটা হচ্ছে একজনের টাইটেল। আর একটু বিস্তারিত জানার জন্য আমরা চলে এসেছি জগৎ শেঠের মিউজিয়ামে, যার আরেক নাম দ্য হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এর আগে 3টে জায়গায় অলরেডি আমরা এক্সপ্লোর করেছি, তোমরা দেখেছো। আর এই জায়গাটা ঢুকতেও 30 টাকা করে পার হেড টিকিট লাগে, যাকে অনেকে জগৎ শেঠের বাড়ি বলেও চেনেন। অথচ সত্যি বলতে জগৎ শেঠের আসল বাড়িটি ছিল ভাগীরথী নদীর তীরে। পরবর্তীতে বন্যার কারণে তার আসল বাড়িটি নদীর জলে ডুবে যায়। আর এই জগৎ শেঠের পরিবারের কর্ম ও বংশের প্রতিষ্ঠা স্মরণীয় করে রাখতে এই মিউজিয়ামটি তৈরি করেন। জগৎ শেঠ শব্দটির মানে হলো বিশ্বের ব্যাংকার বা বিশ্বের ব্যবসায়ী। এই উপাধিটি আসলে মুঘল সম্রাটরা একজন জৈন ব্যবসায়ী পরিবারের প্রধান ফতেয়া চাঁদ নামে একজন ব্যক্তিকে দিয়েছিল। পরবর্তীতে এই উপাধিটি এই ধনী পরিবারের বিভিন্ন ব্যক্তি বংশ পরস্পরায় ধারণ করেন। আর এই উপাধিটির সাথে সবচেয়ে পরিচিত ঐতিহাসিক ব্যক্তিত্ব হলেন মানিক চাঁদ, যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলার মুদ্রা ও ট্রেজারির হিসাব দেখাশোনা তিনিই করতেন। জগৎ শেঠের বাড়ির এই জাদুঘরে রয়েছে তাদের ব্যক্তিগত কিছু সম্পত্তি, যেমন গত যুগের মুদ্রা, মসলিন, বেনারসি শাড়ি যা সোনার বা রূপোর ধাতু দিয়ে ডিজাইন করা এবং অন্যান্য অতিরঞ্জিত পোশাক। এছাড়াও রয়েছে তাদের পরিবারের ব্যবহৃত সব ঐতিহাসিক জিনিসপত্র। এই হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম প্রাঙ্গণে রয়েছে তাদের আসল বাড়ির রেপ্লিকা কিছু সুড়ঙ্গ গৃহ, যেখানে রয়েছে তাদের ব্যবহৃত কিছু ঐতিহাসিক পোশাক, অস্ত্র এবং রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আমাদের এখনকার মতো জগৎ শেঠের বাড়ি দেখা শেষ। এখানেও ভেতরে ক্যামেরা, ফটো তোলা এগুলো অ্যালাউ না। তো বাইরের এক্সটেরিয়ারের যা ছিল সেগুলোই তোলার চেষ্টা করেছি, ভেতরে আমি কিছুই তুলতে পারিনি। তো তোমরা গিয়ে চেষ্টাও করো না, কারণ সেখানে অলরেডি অনেক লোক বসে রয়েছে। তো এখন মানে দুপুর 3:30, আর সবার অবস্থা খুব শোচনীয়। ওই এতক্ষণ আর পাচ্ছি না, গরম লাগছে, এই লাগছে, এই লাগছে। ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে সবাই ঠিক। এই বাড়িতে নবাব সিরাজকে ধরে নিয়েছে, মারা হলেই নবাব সিরাজকে মারার আগে নাম ছিল বাড়িটার গুলবাগ। সিরাজকে মারার পর নাম হয়েছে নেমো খারাম দেব। হ্যাঁ, ঠিক ভেবেছেন। এখন আমরা জানবো আজকের কাহিনীর কুখ্যাত ভিলেন মীর জাফর সম্পর্কে। এটা হলো মির্জাপুরের ও তার পরিবারের কবরস্থান বলা হয় এর জন্যই, কারণ মির্জাপুরের নিজের কবর এখানে দেওয়া হয়েছিল। আর তারপরে যে বংশ পরস্পরের যে পরিবারগুলো আসছে একের পর এক, সবার কবর এখানেই দেওয়া হয়েছে। মীর জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার ছিলেন। তার পুরো নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধের সময় মীর জাফর ক্ষমতার লোভে ব্রিটিশদের সাথে যোগ দেন এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এর ফলে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফর তাকে আশ্রয় না দিয়ে মুর্শিদাবাদে ফিরিয়ে আনে এবং তাকে হত্যার আয়োজন করে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মীর জাফর বাংলার নবাব হন। মীর জাফরের এই বিশ্বাসঘাতকতা এবং এর ফলে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হওয়া বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এর পাশেই রয়েছে মির্জাপুরের বাড়ি। মির্জাপুর নামটা হয়তো সবাই শুনেছে, এমন অনেক মানুষ আছে যারা মির্জাপুরের হিস্ট্রি জানে না, কিন্তু মির্জাপুরের নাম শুনেছে। কারণ আমরা মির্জাপুরকে নেমো খারাম বা ধোকাবাজ বলে আখ্যা দিই। আমরা যখন কারোর এক্সাম্পল দিই যে মানুষ নেমো খারাম হয় বা মানুষ চিট করে যখন কারোর সঙ্গে, তখন আমরা এক্সাম্পলের সাথে এটা বলি যে ও তো মির্জাফর বা ও তো নেমো খারাম। কারণ এটাই যে মির্জাফর নিজে একজন ধোকাবাজ ছিলেন, যে তার নিজের নবাব সিরাজউদ্দৌলা তার সঙ্গে ধোকা দিয়েছিলেন, তাকে তার বাড়িতে এনে ঘেরাও করে তাকে মারা হয়েছিল। কিন্তু এখন মির্জাপুরের বাড়িতে ঢোকা যায় না, কারণ মির্জাপুরের বাড়িতে এখনো তার বংশধররা রয়েছে, তার ফ্যামিলি থাকে। এর জন্য ভেতরে টুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ। মির্জাপুরের অস্তিত্ব বলতে এই একটা জায়গায় ঢুকে এক্সপ্লোর করা যায়, সেটা হলো এই কবরস্থান। সব যতগুলো কবর দেখছো সব তার ফ্যামিলির কবরস্থান।
তুমি যে এত নেমো খারাম বলছো, যদি এখন বেরিয়ে আসে এসে যদি তোমাকে ধরে পা টানতে ধরে নিয়ে চলে যায় তোমাকে, ওর মধ্যে তখন কি করবে? কি খিস্তি মারলা বলো তো? কবর নেমো খারাম যাই হোক, ওর কবরস্থানে এসে ওর নামে কি দুর্নাম করে দিল, বাপরে! এখন শুনছেও। সব থেকে প্যাথেটিক ব্যাপার হলো আমরা নিজেরাও জানি না কোন কবরের উপর দিয়ে কখন হাঁটছি, কারণ সব প্রায় ধ্বংসাবশেষ পড়ে আছে। কোনো বিল্ডিং এ বা কোনো স্ট্রাকচারে তেমন কোনো ঠিক ঠিকানা নেই। এই যে এখানে যেমন এই কবর, এখানে একটা কবর রয়েছে, কিন্তু এই কবরের পাশ দিয়ে রাস্তা, এখান দিয়েই মানুষ হাঁটছে। অনেক মানুষ না জেনে হাঁটছে, অনেক মানুষ জেনে হাঁটছে, আর না জেনে হাঁটতে হাঁটতেই সেটা রাস্তায় পরিণত হচ্ছে। তো যাই হোক, মানুষ মরার পরে মাটিতেই পরিণত হয়। তো নেক্সট এর পরে আমরা যেখানে যাচ্ছি সেখানে একজনকে জীবিত অবস্থায় কবর দিয়ে তার উপরে মসজিদ তৈরি করা হয়েছিল। আজিম মুন্নিসা বেগম। এই যে সিঁড়িটা, নামছি, তুমি ধরো। তো অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়িতে যদি ওঠা হয়, তুমি যদি কখনো ঘোড়ার গাড়িতে ওঠো, তাহলে সবসময় যে এই গাড়ির সারথি থাকবে তাকে বলে নামা বা বলে ওঠা উচিত, কারণ পুরো সামনের ভরটা ওদের ঘাড়ের উপর রয়েছে। তুমি যখন তোমার বডির ওয়েট দিয়ে উঠছো তখন পুরো প্রেশারটা ওর গায়ের উপর পড়ে। যে সারথি থাকে তাকে যদি বলে ওঠো, সে এটাকে ধরে তুলে রাখে যাতে তুমি নর্মালি উঠতে পারো আর ওর কষ্ট না হয়। আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের কন্যা। এবার বলুন মুর্শিদ কুলি খান কে ছিলেন? আমি তার পরিচয় চ্যাপ্টার 1-এ খুব ভালোভাবে দিয়েছি। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, আর এই আজিমুন্নিসা ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে। ইতিহাস অনুযায়ী আজিমুন্নিসা একজন ধর্মপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু লোকের মুখে প্রচলিত ভিন্ন ভিন্ন কিছু কাহিনীর জন্য তিনি খ্যাত। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, এটা আছে আজিমুন্নিসার বেগমের জিন্দা কবর, যে তখনকার দিনে বাচ্চাদের কলিজা খেয়েছিল, তার জন্য শাস্তি হয়েছে জীবন্ত কবর। কলিজা খেত কেন? ওর অসুখের জন্য বলে, ওই জন্য শাস্তির জন্য বুকের উপর দিয়ে সিঁড়ি করে দিয়ে তো উপর দিয়ে উঠে যেতে হয়। তো এর নিচেই রয়েছে এই কবরটা, আর এর উপর দিয়ে গেছে হলো এই মসজিদে ঢোকার সিঁড়ি। এটাও সেই প্রথম স্পটটার মতোই, রিজনটাও সেমই। আজিমুন্নিসা বেগম ছিলেন যিনি, যে মুর্শিদ কুলি খানের মেয়ে। আজিমুন্নিসা বেগমের একটা কঠিন ব্যাধি হয়েছিল, তো তখনকার সময়ে যে চিকিৎসকরা ছিল, কবিরাজও বলতো বা বৈদ্য বলতো তখনকার সময়, তারা সাজেস্ট করেছিল যে একে যদি বাচ্চাদের হার্ট খাওয়ানো যায় তাহলে তার রোগ ঠিক হয়ে যাবে। এটা আমিও এক্স্যাক্ট জানি না, কিন্তু একটু যা শুনেছি, সেটা খাওয়ার পরে ঠিক হয়ে গেছিলো। আর সেটা এতটাই তার জন্য টেস্টি লাগে যে অ্যাডিক্টেড হয়ে যায় এটার উপর। সে প্রত্যেক দিন রাতে কন্টিনিউয়াসলি একটা করে বাচ্চার হার্ট খেত। আর সেটা দেখে তখন নবাব মুর্শিদ কুলি খাঁ ভেবেছিলেন যে একে যদি এইভাবে রাখি আমি, তাহলে হয়তো আশেপাশের যত বাচ্চা বা আমার রাজ্য একসময় শেষ হয়ে যাবে, তো আমাকে কিছু একটা স্টেপ নিতে হবে। আর সেই স্টেপটার অনুযায়ী সে তার মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল এখানে, মানে জীবিত অবস্থায় এখানে কবর দিয়েছিল। সে যেহেতু এতগুলো বাচ্চাকে মেরেছে, এতগুলো বাচ্চার হার্ট খেয়েছে, তো সবার ধারণা ছিল যে সে অনেক পাপ করেছে, মানে যেটা ওদের ভাষায় গুনাহ বলে। গুনাহ থেকে বেরোনোর জন্য তাকে সওয়াব অর্জন করতে হবে, যেটা আমাদের ভাষায় পুণ্য বলি আমরা। সেটার জন্য এখানে মসজিদ তৈরি করা হয়। সেই মসজিদে ঢোকার জন্য তার কবরের উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়। মসজিদে যত নামাজ পড়তে আসবে যত লোক, তারা এই কবরের উপর দিয়ে যাবে, আর এই নামাজ আদায়কারী যে লোকগুলো আসবে তাদের যে পুণ্যটা হবে তার একটু হলেও ভাগিদার হবে, যার ফলে তার পাপ খণ্ডিত হবে এবং সে জান্নাত বা স্বর্গ প্রাপ্তি করবে। তবে এই কাহিনীগুলোর অফিসিয়ালি কোনো বাস্তবতা নেই। ভূমিকম্পের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মসজিদটা ভেঙে যায়, তো মসজিদের কিছুটা অস্তিত্ব একটুখানি রয়েছে, পুরোটাই প্রায় ধ্বংস হয়ে গেছে, জাস্ট একটুখানি ধ্বংসাবশেষ রয়েছে। নিচের ওই কবরটা রয়েছে আর এর ওঠার রাস্তাটা রয়েছে, এইটুকুই এরা সংগ্রহ করে রেখেছে। দ্যাটস অল। ভাবতে পারো কোনো মানুষকে জীবিত অবস্থায় কবর দিয়েছে। এটা এখনকার মতো এখানকার হিস্ট্রি। এবার আমরা নেক্সট কোথায় যাচ্ছি দেখি। একবার পেছনের লোক উঠে গেলে, পেছনে ভারী হয়ে গেলে, তখন সামনেটা এমনিতেই উঁচু হয়ে যাচ্ছে, তারপরে আর সামনে ওঠার জন্য কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ওর উপর কোনো প্রেশার খুব কম পড়ছে। জিন্দেগি জিন্দাবাদ। তো মুর্শিদ কুলি খাঁয়ের যে মেয়ে ছিলেন আজিমুন্নিসা বেগম, তাকে তো এখানে কবর দেওয়া হয় তার অপরাধ বোধের জন্য। ইভেন মনে করো আমরা যে প্রথম যে স্পটটায় গেলাম সেটা হলো মুর্শিদ কুলি খাঁয়ের নিজের কবরস্থান। সে ভাবতেন যে সেও অনেক পাপ করেছে, সেই পাপটার থেকে মুক্ত হওয়ার জন্য সেও নিজের লাইফে একই সেম প্রসেস অ্যাপ্লাই করেছে। এখন আমরা কোথায় যাবো কাকা? এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারি। তো এটা হলো ইমামবাড়া, এর পরেই হাজারদুয়ারি। কাকা দেখো ব্যাগ। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি বর্তমান মুর্শিদাবাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি প্রাসাদে। এখন আমরা ঢুকছি হাজারদুয়ারিতে, টিকিট তো কাটতেই হবে। এর প্রবেশ মূল্য মাত্র 25 টাকা, যা তুলনামূলকভাবে অনেক কম। এই হাজারদুয়ারি সম্বন্ধে বিস্তারিত জানার আগে চলুন এই প্রাসাদের প্রাঙ্গণে বাকি যে স্থাপত্যগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে জেনে নিই।
আর এই যে হাজারদুয়ারির সামনেই যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে একটা বিল্ডিং রয়েছে, এই যে সাদা যে দেখা যাচ্ছে, এইটা হলো যে মক্কার যে মাটি, সেই মাটি নবাব নিজে এখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এখানে এই জায়গাটা প্রতিষ্ঠা করেছিলেন, এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন ওই মক্কার মাটি এনে, যাতে এখানকার যে গরিব মানুষগুলো হয় যারা নর্মালি মক্কায় যাওয়ার সামর্থ্য নেই, মক্কা যেহেতু অনেক দূরে অনেক ব্যয়বহুল, তো সবার তো মক্কায় যাওয়ার সামর্থ্য হয় না, এর জন্য এখানকার যে সাধারণ মানুষজন যারা মক্কায় যাওয়ার মতো সামর্থ্য নেই বা মক্কার যাওয়ার সুযোগ কখনো হয়তো তারা পাবে না, তো তাদের জন্য সেই মক্কা থেকে মাটি এনে এই মনুমেন্টটা তৈরি করেছিলেন, যাতে এখানকার মানুষ মক্কার ছোঁয়া পায়। মক্কায় তো মানুষ অ্যাকচুয়ালি বলে যে মক্কায় ছুঁয়ে মাথা ঠেকানো মানে পুণ্য অর্জন করা, মানে এটাই তাদের সব থেকে বড় হয়তো তীর্থস্থান। আর তার সামনে রয়েছে একটা বড় সড়ো কামান। তো এই কামানটা এত বড় একটা কামান, যেটা তৈরি হয়েছিল তো সবাইকে ভয় দেখানোর জন্যই, কিন্তু মেইন কাজে লেগেছিল একবারই, আর এটা একবারই মাত্র ইউজ হয়েছিল। আর যেবার ইউজ হয়েছিল সেইবারে তার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে যে গর্ভবতী মহিলাগুলো ছিল সবাই পোষক করে দিয়েছিল। এই একবার ইউজের পরে এটা এইখানে রেখে দিয়েছি, ওইভাবেই রেখে দিয়েছিল, তারপরে আর এটা এটার মিস্টিরিয়াস একটা হিস্ট্রি। আমার থেকে বেশি হিস্ট্রি আমার ছোট ভাই, আর তার থেকে বেশি হিস্ট্রি আমার মেজো ভাই জানে। এই হলো হাজারদুয়ারি। হাজারদুয়ারির একদম ঠিক উল্টো দিকে রয়েছে ইমামবাড়া, এটা ইমামবাড়া মসজিদ। এতবার আসার পরেও কোনোবার ঢুকতে পারিনি। অ্যাকচুয়ালি সবসময় খোলা থাকে না, ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে, মহরমের সময় খোলে। আমি কখনো এসে এটাকে খোলা পাইনি। আচ্ছা, তো কাকা এখানে গেট সামলাচ্ছে। এই দরজা খোলা দেখে ভেবেছিলাম এই ভেতরে ঢোকা যাবে, কিন্তু ঢোকা যাবে না। কাকা বললেন যে এখানে এই যারা আসা যাওয়া করছেন তারা এখানকার স্থানীয়, তাই তো? ভেতরে লোক থাকে। এটা শুধুমাত্র মহরমের সময় খোলে, তো তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে ইমামবাড়ার ভেতরটা এক্সপ্লোর করার, তাহলে মহরমের সময় আসতে পারো, কারণ মহরম ছাড়া এটা খোলা থাকে না। আর এমনি যা লোকজন যাওয়া আসা করছে ভেতরে, তারা হলো নবাবেরই বংশধর বা রিলেটিভ, যারা এর ভেতরে নামাজ টামাজ পড়ে, তো সেই জন্যই এর ভেতরে যায়, কিন্তু আদার্স ট্যুরিস্টদের জন্য অ্যালাউ না। তো আমরা ফাইনালি চলে এসেছি হাজারদুয়ারি যে অ্যাকচুয়াল বিল্ডিং, এই বিল্ডিংটার উপর ডিপেন্ড করেই এই জায়গাটার নাম হাজারদুয়ারি হয়, যেটার 1000টা দুয়ার রয়েছে। 1000টাই অ্যাকচুয়াল দরজা না, তার মধ্যে কিছু ফেক দরজা রয়েছে। আর এই ফেক দরজাগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে ব্যবহার করা হতো, যাতে কোনো শত্রু সহজে প্রাসাদের ভেতরে প্রবেশ করতে না পারে। অনেকের ধারণা যে নবাব সিরাজউদ্দৌলার সময় এই বিল্ডিংটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা ভুল ধারণা। পরবর্তীকালে অনেক জায়গায় শোনা যায় যে নবাবের যে নিজের যে ঘর ছিল সেটা এই পাশে যে নদী রয়েছে ভাগীরথী নদী, সেই নদীর জলে ডুবে যায়। নবাব সিরাজউদ্দৌলার আমলের অনেক পরে গিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশির যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন, যে গল্পটা আমরা কিছুক্ষণ আগে মির্জাফরের গল্প বলার সময় বলছিলাম। আর এই হাজারদুয়ারি প্রাসাদের নির্মাণ শুরু হয় 1829 সালে, যা নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর প্রায় 72 বছর পর নবাব নাজিম হুমায়ুন জায়ের আমলে নির্মিত হয়। ডানকান ম্যাকলিওড নামে একজন ব্রিটিশ আর্কিটেক্ট এই প্রাসাদটি তৈরি করেন। আর এই প্রাসাদটি পরবর্তী নবাব ও তার পরিবারের বাসস্থান, প্রশাসনিক কাজ এবং সভা সমাবেশের জন্য ব্যবহৃত হতো। তো আমাদের হাজারদুয়ারি প্যালেস দেখা কমপ্লিট। এখানে হচ্ছে ফটোশ্যুট। তো অ্যাজ ইউজুয়াল সবকটা হিস্ট্রিক্যাল প্লেসের মতো এটাও সেমনই ছিল, মানে মুর্শিদাবাদে আসার পর থেকে আমাদের এই এক্সপিরিয়েন্সটাই হয়েছে যে তুমি বাইরে থেকে যা করছো করো, ভেতরটা শুধুমাত্র তোমার দু চোখে যা দেখবে, যা মেমোরাইজ করতে পারবে তোমার মাথার মধ্যে, সেটাই তুমি নিয়ে যেতে পারবে, বাকি কিছু নিতে পারবে না। কারণ এখানে ভেতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না। ভেতরে আছে সব তখনকার সময়ে বংশ পরস্পরে যত নবাবরা এসছে, যত যারা এসছে, প্রত্যেকটা এরার যত ইউজড জিনিসপত্র ছিল, তো চশমা করে নি, তো তাদের পেন্টিং, তাদের পোর্ট্রেট সব কিছু এখানে প্রিজার্ভ করা রয়েছে। এটাই তো এখানে 3 তলা একটা বিল্ডিং, এটা টপের যে ফ্লোরটা রয়েছে সেখানে প্রথম থেকেই কখনো ঢুকতে যায় না, 2টো ফ্লোরই তুমি এক্সপ্লোর করতে পারবে, সেটা হলো গ্রাউন্ড ফ্লোর আর তার উপরে ফার্স্ট ফ্লোর। আচ্ছা, আমরা শুধুমাত্র গোপ্রোটা আর এই ফোনটাই নিয়ে আসতে পেরেছি। আমাদের ক্যামেরা আমরা টিকিট কাউন্টারে ওখানে রেখে জমা দিয়ে তারপরে ঢুকতে হয়েছে, আমরা ছবিও তুলতে পারিনি ঠিক করে ভালোভাবে। এইটা দিয়েই যা ছবি তোলা হয়েছে সেটাই রয়েছে, আর ক্যামেরাটা ইউজ করতে পারিনি। আর এর পরেই ঘটে আমাদের সঙ্গে একটি আনএক্সপেক্টেড ঘটনা। আমরা গেটের কাছে স্টোর রুমে গিয়ে যখন বলি আমাদের ক্যামেরা রয়েছে, তখন সবাই খুব বাজেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করতে শুরু করে, আর এটা বলে যে 3 দিনের আগে তারা আমাদের ক্যামেরা দিতে পারবেন না, কারণ মাঝের 2 দিন উইকেন্ডের জন্য বন্ধ থাকবে। অলমোস্ট আমরা 1 ঘন্টারও বেশি হয়ে গেছে এখানে দাঁড়িয়ে এইগুলো করে যাচ্ছি। এই জায়গাটার লাস্ট টুরিস্ট ছিলাম আমরা, আর এটা 5টার সময় বন্ধ হয়ে যায়, তো 5টার সময় আমরা বেরিয়েছি এখান থেকে। তো এরা 5টার সময় এটা বন্ধ করেছে, তখন আমরা বেরিয়েছি। আর ওই 5টার সময় সামনের গেটের টিকিট কাউন্টার তো আগেই বন্ধ হয়ে যায়, কিন্তু যারা জিনিসপত্র রাখছে মানে ক্যামেরা, ব্যাগ, তারাও সেই 5টার সময় বন্ধ করেই চলে যাচ্ছে। আর এখান থেকে আমার যেতে যেতে ওই গেট অবধি যেতে একটু তো টাইম লাগবে, তো আমি এখান থেকে গিয়ে আমাকে উল্টে শুনতে হচ্ছে যে তোমরা 3 দিন পরে আসো ক্যামেরা নেওয়ার জন্য, তোমরা টাইম মতো আসোনি, তোমাদের ক্যামেরা দেওয়া হবে না।
মানে এরকম একটা ব্যাপার যে তোমার যা করার করে নাও, আমি 3 দিন পরে তোমাকে ক্যামেরা দেবো, তুমি যা খুশি করে নাও। এটাতে ভদ্রভাবে বলবে যে ঠিক আছে দাঁড়ান দেখছি, বা কিছু একটা ব্যবস্থা করছি, বা একে ফোন করো বা একে ফোন করো। কয়েকজন মানুষ যারা এখানকার ভেতরে অফিসার, সেই কিছু মানুষ ছাড়া যারা বাকি যে মানুষগুলো রয়েছে সামনে, অনেকগুলো মানুষ জঘন্য ব্যবহার করেছে, জঘন্য। আমাদের এই যে ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো বা হিস্টোরিক্যাল প্লেসগুলো, এই জায়গাগুলোতে যে মানুষগুলো এই তত্ত্বাবধানে রয়েছে, যারা এই জিনিসগুলো দেখছে, যারা এই জিনিসগুলো মেনটেন করছে, প্রত্যেকটা মানুষকে বিহেভ করা শিখিয়ে তারপরে এইসব জায়গা পাঠানো উচিত। কারণ এইসব জায়গা প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসছে এই জিনিসগুলো দেখার জন্য, এই জিনিসগুলো উপভোগ করার জন্য। তারা অন্তত মন ভালো নিয়ে এখান থেকে ফিরুক, সেটাই সবার কাম্য হওয়া উচিত। এই মানুষগুলো যদি এরম হয় আর এরা যদি এরমভাবে চলতে থাকে, তাহলে সেটা তো কখনো সম্ভব না। মানুষগুলো ভালোভাবে তো এখান থেকে ফিরে যেতে পারবে না, আমার যা মনে হয়। তো এই জিনিসগুলো, এই মেসেজটা অন্তত যদি কেউ অ্যাডমিনিস্ট্রেটর বা কেউ দেখো, তাহলে প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা অ্যাওয়ার হওয়া উচিত। আর সিস্টেমটা প্রপার মেনটেন করা উচিত। এরা যে সিস্টেমের দোহাই দিয়ে এত গরম দিয়ে কথা বলছে, সেই সিস্টেমটা প্রপার মেনটেন হচ্ছে কিনা সেটাও প্রত্যেকটা মানুষের জানা উচিত, বোঝা উচিত। এইটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলার নেই। কারণ এতক্ষণ অনেক কিছু হয়েছে এখানে, অনেক চিৎকার চেঁচামেচি অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সেইগুলো কিচ্ছু ভিডিও করিনি। কারণ আমি চাই না আমার এই ঘোরাটা বা আমার এই ভিডিওটা কন্ট্রোভার্সির কোনো টপিক হোক। তবুও আমার লাস্টে এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার না করে পারলাম না। যাই হোক, এটাই ছিল বলার। ভালো থাকুক সবাই, ভালো থাকুক, এখানে ভালো হোক সবার। তো এখানে এখন ফাইনালি উনি এসছে, আসার পর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা দিচ্ছে। মানে উনি এখান দিয়েই ঘোরাঘুরি করছিল, অথচ আমাদের ঘোরাচ্ছিল, ক্যামেরা দিচ্ছিল। তো ফাইনালি এটাকে পাওয়া গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরানোর পরে। তো বাবা আমাকে বারবার দূরে পাঠিয়ে দিচ্ছিল, কারণ আমার লিটারালি রাগ হয়ে যাচ্ছিল। যিনি আমাদের ক্যামেরাটা দিলেন উনি এখানেই ছিলেন। উনি এতক্ষণ মোটামুটি আমি আসার পর থেকে ওনাকে এখানেই দেখছি, উনি এখানেই বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, অথচ ক্যামেরাটা এত দেরি করে দিল। আমরা যখনই এসে ক্যামেরাটার কথা বলেছি, তখন থেকেই প্রত্যেকটা স্টাফ, মানে একজন মহিলা ছিলেন, তিনিও বাজেভাবে কথা বলছিলেন যে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আর আপনাদের জন্য সারাদিন আমরা বসে থাকবো। তাহলে ঠিক আছে, আপনারা বাড়িতে চলে যান, আপনাদের সময় নির্ধারণ করুন। 5টার সময় ওটা বন্ধ করছেন, মানে ওখান থেকে এখানে আসতে অন্তত কমপক্ষে 5 মিনিট কি 10 মিনিট লাগবে। অন্তত আপনারা সেই সময়টা ধরে তারপরে এটাকে বন্ধ করুন। ওটা 5টার সময় বন্ধ করলে এটা 5:30টার সময় বন্ধ হওয়া উচিত। কারণ মানুষ ওখান থেকে বেরোবে, বেরিয়ে এসে তারপরে নিজের জিনিসপত্রগুলো নেবে, তারপরে তো সেখান থেকে বেরোবে, তাই না? আর সব থেকে বড় কথা যে যারা আসছে বাইরে থেকে, তারা ভালো একটা মন নিয়ে আসছে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য বা এই জায়গাটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর সেটা যদি তার জন্য বাজে এক্সপিরিয়েন্স হয়, তাহলে তো সেটা সারা জীবন তার মনে থাকবে যে আমি হাজারদুয়ারি বা মুর্শিদাবাদে গিয়ে আমার সঙ্গে এই বাজে ব্যবহারটা হয়েছে বা আমার সঙ্গে এই বাজে জিনিসটা হয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রথমে খুব ভদ্রভাবে বলছিলাম এদের প্রত্যেকটা মানুষকে। ভদ্রভাবে বলা শুরু করার পর এরা ভাবছে যে ওরা যা তা ব্যবহার করতে পারবে আমাদের সঙ্গে, আর আমরা সব কিছু মেনে নেবো পুরো মুখ বুঝে। এটা সব থেকে কষ্টকর ছিল যে এরা মানুষকে দেখে জাজ করে। আরে কাকা, আমাদের অনেকক্ষণ আগে ঘোরা শেষ হয়ে গেছে, যেন ক্যামেরা আটকে রেখেছে, এতক্ষণে ক্যামেরার জন্য বসেছিলাম। তা আমি কাকার কথা ভাবছিলাম যে কাকা আমাদের জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে, কারণ উনি তো একটা ফিক্স টাইম নিয়ে এসছে না। তো এখন বাজে 6টা, আর বাকি সব চলে যাক, যা হয়েছে এতক্ষণ সব কিছু পাস্ট হয়ে গেছে। এখন এইসব মাথায় রেখে লাভ নেই, কারণ আমি বাজে এক্সপিরিয়েন্স এখান থেকে ফিরতে চাই না। 5টার সময় হাজারদুয়ারি থেকে বেরিয়েছি, বেরোনোর পর 1 ঘন্টা ভেতরে কাটিয়েছি এই ক্যামেরার জন্য। তারপরে এখান থেকে বেরোলাম। এতক্ষণ আমাদের মতিঝিলে থাকা উচিত ছিল, মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মতিঝিল পার্ক। কিন্তু আমাদের যেহেতু এখানে দেরি হয়ে গেল, কাকারও অনেকটা দেরি হয়ে গেল আমাদের জন্য। বাকিটা এখনো খাওয়া হয়নি, দুপুরের খাওয়া হয়নি। আবার আসবেন এখানে। হ্যাঁ, তুমি ভালো থেকো। আর তোমাকে কন্ট্যাক্ট করার কোনো উপায় আছে? মোবাইল নাম্বার বলে দাও, এখানে মোবাইল নাম্বার বলে দাও। 95 64 84 14 33। তো তোমরা যদি কখনো আসো এখানে, যদি তোমাদের ঘোড়ার গাড়ি দরকার হয়, তাহলে কাকাকে ফোন করতে পারো। কাকা খুব ভালো লোক, কাকা তোমাদের সব রকম হেল্প করে দেবে। লাস্টে 33 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তুমি। আসছি। তো আমরা খেতে যাচ্ছি, এটা হলো ভাই ভাই হিন্দু হোটেল, যেটা একদম পুরো স্টেশনের উল্টো দিকে, স্টেশন থেকে বেরিয়েই সামনে হোটেলটা। দেখা যাক খাবার কেমন হয়। তো ভাবা যায় যে আমরা লাঞ্চ করছি, এখন 6টা বাজে আর আমরা এখন লাঞ্চে ঢুকেছি। তো আমাদের এই দেরি হওয়ার জন্যই আমাদের লাস্টের একটা ডেস্টিনেশন ক্যান্সেল করা হয়েছে, সেটা হলো মতিঝিল পার্ক। তো এখন আমাদের ভেজ থালি, কারণ এত দেরি করে এমনিতেই খাচ্ছি, তারপরে রিচ খাবার প্রিফার না করাই ভালো। তো ভেজ থালি, তার সঙ্গে ডিমের অমলেট রয়েছে। তো আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনের সামনে দাঁড়িয়ে, আমাদের এখন ফেরার পালা। আর মেজো গেছে টিকিট কাটতে, মেজো টিকিট কেটে আসবে, আমরা এখান থেকে বাড়ি ফিরবো। আমাদের ট্রেন রয়েছে 7টার সাথে। তো আলটিমেট এক্সপিরিয়েন্স সবার কেমন ছিল? আর আজকে সব থেকে বেশি মজা হয়েছে ঘুরে, কারণ বাবা ছিল সঙ্গে, এটা সব থেকে মজা ছিল। শুধু গরমে একটু ফেটেছে, বাকি সব ঠিক আছে। তোর তো প্রথম বল। মজা হয়েছে, খালি গরমে একটুখানি কষ্ট গেছে। এই যে এইখানেই করো। ক্যাশিয়ার সাহেব আসছে টিকিট কেটে। বল তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে সারাদিনের? বিরাট ভালো। খালি শুধুমাত্র
গরমটা যদি কম থাকতো সবাই যায় একসাথে, সব ভাই বোনরা একসাথে, বাবাও ছিল সাথে। তো সবার এক্সপিরিয়েন্স চললে এবার আমার এক্সপিরিয়েন্স ছিল, ইট ওয়াজ সো অ্যামেজিং। কারণ ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করার একটা আলাদাই মজা রয়েছে। তারপরে যদি সঙ্গে প্যারেন্টস, বাবা বা মা কেউ যদি থাকে সঙ্গে, তাহলে তো আলাদাই মজা। কারণ যখন তখন তুমি বন্ধু বান্ধবের সাথে প্ল্যান করতে পারো, কিন্তু ফ্যামিলির সঙ্গে প্ল্যান খুব রেয়ারলি হয়। তো সঙ্গে ফ্যামিলি থাকা মানে বিশাল মজার একটা ব্যাপার। আমার আগের ভিডিও যারা দেখো তারা অনেকেই জানো যে ফ্যামিলি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আই লাভ মাই ফ্যামিলি, তার মধ্যে বাবা মা তো আমার ভগবান। আই উইশ কি তোমাদেরও সবার বাবা মা তোমাদের জন্য ভগবান হোক, সেটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ছেলের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য। আর ইয়েস, আমাদের সাথে সাথে ট্রেন, আমরা আছি মুর্শিদাবাদ। কিছু বাস্তবিত আর কিছু প্রচলিত, এই দুটোকে মিশিয়েই এই ভিডিওটি বানানো। অনেক দেরি করে খেয়েছি তো ঘুম পাচ্ছে। তো ভুল ভ্রান্তি থাকলে কমেন্টে ঠিক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড আই লাভ ইউ। মা, ও মা, মা গো, চলে এসছে ওরা।